রাজধানীর প্রবেশ মুখে গার্মেন্টস মুখে মানুষের ঢল, চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটেও। বেতন না পেলে ৮০% শ্রমিকেরই অনাহারে থাকার শঙ্কা। আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে বিক্রি হবে ইফতার। কিছুই জানেন না মন্ত্রী ও সমন্বয় কমিটি। সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা। শতাধিক হারভেস্টার ও রিপার মেশিনে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে চলছে ধান কাটা ও মাড়াই। শ্রমিক ছাড়াই অর্ধেক খরচে মিলছে ফসল, স্বস্তিতে কৃষক। এবং করোনা পরিস্থিতিতে বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়ার পথে প্রায় ২০০ কোটি চিংড়ি পোনা। কক্সবাজারে হ্যাচারিগুলোতে সংকট চরমে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর ঢাকায় প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞায় অনেকটাই শিথিলতা দেখা যাচ্ছে। ঢাকার প্রবেশ মুখগুলোতে ছাড় দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সকাল থেকেই সড়কে ব্যক্তিগত যানবাহন বেশি চোখে পড়েছে। জিজ্ঞাসাবাদের মুখে পড়লেও প্রতিটি গাড়ি অতিক্রম করতে পারছে চেকপোস্ট। বেশিরভাগ যানবাহনে নিরাপদ দূরত্বের বিধি মানতে দেখা যায়নি। এদিকে ফাঁকা পেয়ে মূল সড়কে নেমেছে অটোরিকশা, রিকশা ও ভ্যান। পুলিশ বলছে পোশাক কারখানা খোলার বিজ্ঞপ্তিতে ছাড় দিতে বাধ্য হচ্ছেন তারা। গার্মেন্টস ক্ষেত্র বিশেষে তাদের শর্ত দিয়ে ওপেন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা গার্মেন্টস ওয়ার্কারদের ব্যাপারে আমরা যত চেষ্টা করছি যে তাদেরকে যদি সেই ধরনের এক্সকিউজ তারা দেখাতে পারে, আমরা গার্মেন্টস ওয়ার্কারদেরকে যেন তারা যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা হচ্ছে ভাই গরিবের সন্তান, তাদের চাকরি আজকে চলে গেলে দেখা গেছে ৬ মাস এটা টান থাকবে। গার্মেন্টস খুলছে, এখন আমাদের তো যেতে হবে। আমার শ্বশুর মারা গেছে, হ্যাঁ, এখন আমার শালি আর আমার আম্মা থাকে, এখন আমার নির্বাহ হয়ে নিতে আসছি। এই মুহূর্তে রাজধানীর নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আছেন রিপোর্টার আজহার লিমন এবং আবদুল্লাপুরে আছেন বদরুল আলম শাওন। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি আজহার লিমনের কাছে। আজহার, কাজল, মহাসড়কে শুধু গণপরিবহন নেই, এছাড়া ব্যক্তিগত যানবাহন, মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার, পণ্যবাহী যানবাহন, কাভার্ড ভ্যান, ট্রাক, এছাড়া রয়েছে মোটরসাইকেল, রয়েছে অটোরিকশা, রয়েছে ভ্যান। যদিও এই জরুরি পরিস্থিতিতে কিন্তু শুধুমাত্র জরুরি সেবা দান করা যানবাহনগুলোরই কিন্তু চলাচল করার কথা, কিন্তু আমরা মহাসড়কে ঠিক তার উল্টো দেখছি। আমরা আছি এখন নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়, মদনপুর বন্দর এলাকায়। এখানকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আমাদেরকে যেটি বলছেন যে ব্যক্তিগত যানবাহন কিংবা পণ্যবাহী যানবাহন স্বাভাবিক সময় যা থাকে তার থেকে কিন্তু পরিমাণ এখন বেশি রয়েছে। যদিও এই সমস্ত যানবাহনগুলো যখন চেকপোস্টে পৌঁছছে তখন পুলিশের তল্লাশির শিকার হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে কিন্তু আমরা দেখেছি যে কোনো 1 থেকে 2টি প্রতি মিনিটে যেখানে 8 থেকে 10টি যানবাহন এই চেকপোস্ট অতিক্রম করছে, সেখানে সারাদিনে আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছি, সেখানে 1 থেকে 2টি যানবাহনকে আমরা ফিরিয়ে দিতে দেখেছি কিংবা এখানে তারা আটকে রেখেছে। তো এর মূল যে সংকটটা সব থেকে বেশি বড় আকারে দেখা দিয়েছে সেটি হলো যে এরই মধ্যে এই লকডাউন অবস্থার মধ্যেই গার্মেন্টস খোলার যে ঘোষণা, তাতে আমরা দেখছি যে ঢাকার আশপাশ থেকে প্রচুর পরিমাণ গার্মেন্ট কর্মী যাদের অফিস খুলেছে তারা কিন্তু ঢাকায় ঢোকার চেষ্টা করছে এবং তারা ব্যক্তিগত যানবাহনে দল বেঁধে কিংবা পায়ে হেঁটে কিন্তু চলাচল করছে। তো এই অবস্থায় আসলে পুলিশরা বলছে যে যদিও গেল 25 তারিখ থেকেই ঢাকা মহানগর পুলিশ ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে, এরপরে তাদের এই শিথিল করার কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তারপরে যেহেতু এটি সরকারি একটি ঘোষণা যে গার্মেন্ট খুলে দেওয়ার, তাতে তারা আসলে আর এই সমস্ত মানুষদেরকে আর আটকে রাখতে পারছেন না, তারা অনেকটাই উভয় সংকটে পড়েছেন। আমরা একটু আবদুল্লাপুরের অবস্থা জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বদরুল শাওন, চলে যাচ্ছে তার কাছে। শাওন। আজহার,
মানুষের উপস্থিতি সড়কে কেমন সেটা কিন্তু মানে লকডাউন পর্যায়ে সেটা কিন্তু আবদুল্লাপুরের এই চিত্রই অনেকটা বলে দিচ্ছে। দিন যতই যাচ্ছে সড়কে যানবাহন এবং সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখছেন আবদুল্লাপুর থেকে গাজীপুর দিক থেকে ঢাকায় ঢোকার যে চেকপোস্টটি রয়েছে সেই চেকপোস্টে কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এখানে আপনার যতটা না পণ্যবাহী যানবাহন তার থেকে অনেক বেশি ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সেই গাড়ির দীর্ঘ আমরা লাইন দেখতে পাচ্ছি। অতএব বলা যায় যে লকডাউন আসলে সাধারণ মানুষ কতটা মানছেন কিংবা মানছেন না সেই বিষয়টা কিন্তু আসলে এই চিত্র অনেকটা বলে দেয়। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে আসলে মানুষের যতই দিন যাচ্ছে ততই আসলে মানুষ সড়কে বেরিয়ে আসছে। অর্থাৎ যে লকডাউনের যে কারণ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যে লকডাউনের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা তারা মানছেন না। পাশাপাশি গত 25 তারিখ থেকে আসলে দেশের আমাদের রাজধানী আর আশেপাশে বিভিন্ন গার্মেন্টস খোলার কারণে কিন্তু ঢাকা শহরে সাধারণ মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন যেসব আসলে আইনশৃঙ্খলা বাহিনী যেটা বলছেন এখন তারা যেসব গাড়ি ধরছেন সেসব গাড়ির কিন্তু অধিকাংশই কিন্তু তারা বলছেন যে এসব তারা হচ্ছে গার্মেন্টস খোলার কারণে তারা বের হয়েছেন। পাশাপাশি আবদুল্লাপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশাপাশি ফুটপাত থেকে আসলে মানুষের চলাচলে সতর্কতা তৈরি করতে এখানে সেনাবাহিনী টহল দিচ্ছেন। সেনাবাহিনীর লোকজন এখানে কিন্তু তারা সাধারণ মানুষের মধ্যে সতর্কতা তৈরি করছেন। পাশাপাশি মানুষ কী কারণে আসলে ঢাকায় ঢুকছে সেটা কিন্তু তারা জিজ্ঞাসা করছেন এবং যদি সুনির্দিষ্ট কারণ ছাড়া কেউ আর কি ঢুকে থাকে বা ঢুকতে চায় তাদেরকে কিন্তু এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা যানবাহন ঢুকতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো রাজধানীর আবদুল্লাপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল। পোশাক কারখানা খুলে দেয়, চাপ পড়েছে মহাসড়কে, সে খবর জানাতে আবদুল্লাপুর থেকে বদরুল শাওন এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজহার লিমন। এদিকে করোনা সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে পোশাক শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। প্রায় 80% পোশাক শ্রমিকের হাতেই নেই জমানো অর্থ। এই অবস্থায় নিয়মিত বেতন না পেলে খাদ্য সংকটে পড়বেন বিপুল সংখ্যক পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। পোশাক কারখানা শ্রমিকদের নিয়ে চালানো এক জরিপে এ তথ্য উঠে আসে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কেবল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নয়, নিশ্চিত করতে হবে সময় মতো বেতন প্রাপ্তি। সেই সঙ্গে খাদ্য সংকট নিরসনে রেশনিং ব্যবস্থা চালুরও পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। করোনা ঝুঁকির মধ্যেই সীমিত পরিসরে পোশাক কারখানা খুলেছে। কাজে যোগ দিয়েছেন স্বল্প সংখ্যক শ্রমিক। তবে লকডাউনে বেশিরভাগ শ্রমিক ছুটিতে থাকায় অনিশ্চিত তাদের বেতন। আর যারা কাজে যোগ দিয়েছেন তাদেরও নেই অতিরিক্ত কাজ করে আয়ের সুযোগ। গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার পোশাক কারখানা শ্রমিকদের নিয়ে চালানো এক জরিপে দেখা গেছে শ্রমিকদের 90%ই কারখানায় কাজ করে অর্থ পাঠাতেন গ্রামের বাড়ি স্বজনদের কাছে। তবে করোনা মহামারী শুরুর পর তাদের 70%ই বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। ইতোমধ্যে 27% শ্রমিক নিজেদের খাদ্যের চাহিদা কমিয়েছেন। চলতি মাসের বেতন না পেলে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আমাদের বেতন দিলে তখন বাড়িতে কিছু দেওয়া লাগে আর এটা রুম ভাড়া দিতে হয়, আর দিয়ে চলতি মাসে যেটা থাকে এটা খাওয়ান খরচে যায়। মানুষের মুখে মুখে যেটা শুনতেছি যে না বেতন ফুলই দিবে, কিন্তু বোনাসটা দিবে কিনা এটা আসলে শিওর না। বেতন তো মনে করেন শেষ, এখন আমরা যা খরচ করতেছি আমাদের জমানো টাকা খরচ করতেছি। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিশ্চিত করতে হবে শতভাগ বেতন। তৈরি পোশাক খাতের শ্রমিকদের যেহেতু পূর্বের তেমন কোনো সঞ্চয় নেই, তারা কিন্তু এই মুহূর্তে তাদের বেতন ঠিক মতো না পেলে টিকে থাকতে পারবেন না। শ্রমিকদের যে বাড়তি ওভারটাইম বা অন্যান্য সুবিধা দেওয়ার সে সুযোগটি থাকবে না। সুতরাং তাদের জন্য নির্দিষ্ট আয় এবং খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হয়তো তাদেরকে রেশন কার্ডের অন্তর্ভুক্ত করা যায় কিনা। ব্র্যান্ড বায়ার যারা রয়েছেন তারা বা আন্তর্জাতিক দাতা সংস্থা যারা রয়েছেন তারা তাদেরও যৌথভাবে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। বিশ্লেষকরা বলছেন যে পোশাক শিল্পের মতো রপ্তানিমুখী শিল্পের জন্য সরকার যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সেখান থেকে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি তাদের ন্যূনতম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ যেন পরিশোধ করেন কারখানা মালিকরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আজও গাজীপুরে বিভিন্ন কারখানায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন শ্রমিকরা, কর্মস্থলে যোগ দিচ্ছেন তারা। এই মুহূর্তে গাজীপুরে শ্রীপুর এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান, চলে যাচ্ছে তার কাছে। রাজীব।
কাজল, করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের শত্রু মানুষ, মানুষের নিজের হাত অনেকটা বড় শত্রু। সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে এই করোনা মোকাবেলায়। এই সময়ে দেশের নানা প্রান্ত থেকে এই শিল্প অধ্যুষিত গাজীপুরে আসতে শুরু করেছে শ্রমিকরা। গত 2 দিন যাবৎ এখানে অনেকটা বড় সড় আকারেই চলছে এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো। আজকে সকালে আমরা ঘুরেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। সেখানে আমরা দেখেছি যে পায়ে হেঁটে কিংবা ছোট গাড়িতে পিকআপে করে ট্রাকের ভেতরে করে যে যেভাবে পারছে তাদের কর্মস্থলে যোগ দিতে গাজীপুরের দিকে যাচ্ছে এবং এই যে শ্রমিকদের চাপ গাজীপুরে কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আমরা কয়েকটি কারখানার সামনে অবস্থান করেছি সকালে। তারা তাদের কৌশলের কিছু পরিবর্তন এনেছে। সেটা হচ্ছে 8টায় যে শ্রমিকদের ঢোকার কথা তারা 7টা, 8টা এবং 6টা এই 3 সময়ে তারা আসলে ভেতরে প্রবেশ করছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব যাতে ঠিক থাকে সেই কারণে তারা এই ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু কারখানার সামনে আমরা স্প্রে কিংবা যে নিরাপত্তার ব্যবস্থা, সাবান দিয়ে হাত ধোয়া সেই ব্যবস্থাগুলো আমরা দেখেছি। তবে বেশিরভাগ কারখানায় কিন্তু গণমাধ্যম কর্মীদের দেখলেই তারা এই তৎপরতা বাড়িয়ে থাকে। গতকাল পর্যন্ত গাজীপুরে 527টি কারখানা খোলা ছিল এবং এর মধ্যে কয়েকটি কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছিল। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছে এবং অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরে প্রবেশ করছে, কারণ 2 তারিখে বেশ কিছু কারখানা খুলবে বলে শ্রমিকরা বলছে। আর শ্রমিকদের অভিযোগ যে তাদেরকে কারখানা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে দূর দূরান্ত থেকে কারখানায় এবং তাদের কাজে যোগদান করার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে কাজল। গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজিবুল হাসান, জানাচ্ছিলেন পোশাক কারখানায় শ্রমিকদের খবরাখবর। এদিকে পোশাক কারখানা খুলে দেয় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকে রুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় জনস্রোতে। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় এ রুটে যানবাহন পারাপারের জন্য 17টি ফেরি চলাচল করলেও করোনা পরিস্থিতিতে তা সীমিত করা হয়। শুধু খাদ্যপণ্য ও জরুরি সেবা কার্যক্রমে নিয়োজিত যানবাহন পারাপারের জন্য বর্তমানে এ রুটে মাত্র 3 থেকে 4টি ফেরি চলাচল করছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছে রিপোর্টার ইউসুফ আলী, চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, কাজল, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু একদম সমুদ্রে পরিণত হয়েছে আসলে পোশাক শ্রমিকদের পদচারণায়। ভোর থেকে কিন্তু কয়েকদিনের তুলনায় এই ঘাট এলাকায় কিন্তু তারা একদম কর্মমুখী হয়েছে। গতকাল পোশাক কারখানাটা খোলার এই খবরে আমি ওই যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে পাটুরিয়া দৌলদিয়া ঘাট পার হওয়ার আগেই তারা কিন্তু কমপক্ষে 300 টাকার যে ভাড়া বা 30 টাকা সেটা 300 টাকা দিয়ে তারা অতিক্রম করে চলে আসছে। এবং পাটুরিয়া দৌলদিয়া ঘাটে কিন্তু তারা যে 6টি ফেরি রয়েছে 17টি ফেরির মধ্যে তারা কিন্তু খুব অনায়াসে তারা পার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পাটুরিয়া ঘাট এলাকায় দৌলদিয়া প্রান্ত থেকে একটি রোরো ফেরি এসে ঘাটে নোঙর করেছে। সেখানে কিন্তু কমপক্ষে 5 শতাধিক যাত্রী কিন্তু সেটা বহন করে নিয়ে এসেছে। সেই তুলনায় কিন্তু অনেকে গাদাগাদি করেই তারা এসেছে। কোনো করোনার যে সংক্রমণ আশঙ্কা তা কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কও রয়েছে। সব কিছু মিলিয়ে তারা পাটুরিয়া ঘাট থেকেও কিন্তু যানবাহন সংকটের জন্যে তারা বলছে যে এখানেও কিন্তু যেটা 100 টাকার ভাড়া সেটা কিন্তু 500, 600, 700 টাকা দিয়ে তারা কিন্তু একদম কর্মস্থানে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছে।
পাটুরিয়া দৌলতদিয়া নোটের ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এটা এখন আজকে কিন্তু এটা ফেরির সংখ্যাও বাড়ানো হয়েছে, যেহেতু যাত্রীর সংখ্যা এবং যানবাহনের সংখ্যাও আজকে বেশি রয়েছে। সেই ক্ষেত্রে তারা গতানুগতিকভাবে 4টি ফেরি পরিচালনা করলেও কিন্তু আজকে 6টি ফেরি, ছোট বড় 6টি ফেরি তারা ঘাট পাটুরিয়া দৌলতদিয়া নোটে বহরে সংযুক্ত রয়েছে। তারা বলছে যে এটা সরকারের নির্দেশনা মেনেই তারা এই কাজটি তারা করছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া ঘাটের যে একটা ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা তা কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কাজল সর্বশেষ অবস্থা। ঢাকামুখী পোশাক শ্রমিকদের যাতায়াতের খবর জানাতে আমাদের সাথে পাটুরিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগরীতে রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি করার অনুমোদন দিয়েছে ডিএমপি। এছাড়া পাড়া মহল্লার দোকানও 2 ঘন্টা বাড়িয়ে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তারা জানান, ইফতারিতে ঢাকার ঐতিহ্য রক্ষা এবং ব্যাচেলরদের কথা বিবেচনা করে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। দেশে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানী ঢাকার নাগরিক। যেখানে সংক্রমণ রোধে প্রতিদিন রাজধানীর সড়ক কিংবা অলিগলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন। বন্ধ করা হলো সব ধরনের বড় জমায়েত। সেখানে মঙ্গলবার থেকে রাজধানীর সকল রেস্তোরাঁয় ইফতার বিক্রির অনুমোদন দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা জানায়, করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়া মহল্লার যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখন 4টা পর্যন্ত খোলা থাকতে পারবে। ঢাকা শহরে অনেক ব্যাচেলারও আছে যারা খাদ্যদ্রব্য প্রস্তুত করা কষ্টসাধ্য হয়। প্রতিষ্ঠিত হোটেল অথবা রেস্তোরাঁ রয়েছে রমজানের ইফতারি তৈরি করতো, সেই দোকানগুলো তারা প্রস্তুত করে বিক্রয় করতে পারবে। যে বিষয়গুলো আছে এটা সামগ্রিকভাবে আমাদের সমন্বয় রয়েছে। সমন্বয় তো দূরে থাক, জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জানালেন, তিনি বিষয়টির কিছুই জানেন না। এই বিষয়টা ঠিক আমি বলতে পারছি। আমি একটু জেনে নেই আমাদের মিনিস্ট্রির অন্য কারোর সাথে, সচিবের সাথে বা ডিজির সাথে আলোচনা হয়েছে কিনা এই বিষয়টি জেনে নিতে হবে, আমি বলতে পারছি না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বাড়াবে সংক্রমণের ঝুঁকি। এই ধরনের আদেশ এবং নির্দেশনা এই মুহূর্তে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা দুর্ভাগ্যজনক। এই আদেশের মাধ্যমে সংক্রমণ রোধের জন্য যে উপদেশগুলো দিয়ে আসছিলাম সেটা হয়তো এখন আসলে অসার প্রমাণিত হবে। করোনা সংক্রমণ রোধে গত 25 মার্চ থেকে দেশের সকল দোকান ও রেস্টুরেন্ট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। করোনা ভাইরাসের কারণে দেশের তফসিলি ব্যাংকগুলোর 2019 সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এই সংক্রান্ত এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী দেশের তফসিলি ব্যাংকগুলোর 2019 সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সীমা চলতি বছরের 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে ব্যাংক খাতের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ায় ও অনেক শাখা লকডাউন হয়ে পড়ায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের কারণে সংকট মোকাবেলায় প্রণোদনার আওতায় শস্য ও ফসল চাষে 4% রেয়াদি সুদ হারে কৃষি ঋণ পাবে কৃষকরা। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোকে দেওয়ার নির্দেশনায় বলা হয়, আমদানি বিকল্প ফসল সমূহের পাশাপাশি ধান, গম সহ সব দানাদার শস্য, অর্থকরী ফসল, শাকসবজি ও কন্দাল ফসল চাষের জন্য এ ঋণ প্রদান করা হবে। এ সুবিধা চলমান ও নতুন ঋণ গ্রহীতা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঋণের মেয়াদ চলতি বছরের 1 এপ্রিল থেকে 2021 সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ঋণ পরিশোধ করা না হলে পরবর্তীতে স্বাভাবিক সুদ হার প্রযোজ্য হবে। মূলত 9% সুদ হারে এই ঋণ কাঠামোর মধ্যে বাকি 5% সুদ ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক হতে প্রণোদনা সুবিধা হিসেবে পাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। শ্রমিক সংকট আর আগাম বন্যার আশঙ্কায় সারাক্ষণ ভর করেছিল সুনামগঞ্জের কৃষকদের মাঝে। তবে সরকারের দেয়া কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন বদলে দিয়েছে হাওরবাসীর ভাগ্য। একদিকে দ্রুত ধান কাটা, অন্যদিকে সময় অর্থ সাশ্রয়ের ফলে আগাম বন্যার কবল থেকে একমাত্র ফসল ঘরে তোলার অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে কৃষকদের।
হিমাদ্রি শেখরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে সুনামগঞ্জের হাওরগুলোর বড় মৌসুমের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন হাওরবাসী। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার জেলার জন্য ৪৫টি কম্বাইন্ড হারভেস্টার ও ২৭টি রিপার মেশিন বরাদ্দ দেয়। পাশাপাশি আগের বছরগুলোতে আনা এ ধরনের মেশিন মিলে শতাধিক মেশিন দিয়ে হাওরের ধান কাটা হচ্ছে এখন। কম্বাইন্ড হারভেস্টার কাজ করছে ১১২টি এবং রিপার কাজ করতেছে ১১১টি পুরাতন সহ। মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের ফলে এতে সময় বেঁচে যাচ্ছে, পাশাপাশি শ্রমিক ও খরচও কম লাগছে বলে জানান জমির মালিক ও কৃষকেরা। আগে তো দানার দিয়ে খাটা হইতো, সময় লাগতো বেশি, ওইগুলা থেকে এখন বাঁচা গেছে কি আর আমরা সময় কম লাগে। কোনটার ভিতরে লিয়া যাওয়া যায়, তেরফাল নাল লিয়া আইলাই বস্তাটা মেলায় লিয়া গেলে সময় কম, খরচ কম। এই মেশিন হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। আরও যদি ভবিষ্যতে এই মেশিন যদি আরও আপনার বৃদ্ধি পায় তবে আরও ভালো হবে। মেশিন দিয়ে ১ বিঘা জমির ধান কাটা ও মাড়াইয়ে ব্যয় হয় ১৫০০ টাকা। অন্যদিকে শ্রমিক দিয়ে ধান কেটে মাড়াই করতে খরচ হয় ৩০০০ টাকার মতো। জমি প্রস্তুত থেকে শুরু করে ধান কাটা এবং মাড়াই সব ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তি আসার ফলে একজন কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, পাশাপাশি সময়ও কম ব্যয় হচ্ছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষকেরা। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। রোজা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি। এই মুহূর্তে রাজধানী প্রেস ক্লাবে রয়েছে কামরুল হাসান সবুজ, চলে যাচ্ছে তার কাছে। সবুজ, দেশব্যাপী যে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলছে, সেই পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানাতে আমরা আজকে সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি। আমরা সকালে আজিমপুরে ছিলাম, সেখানে 10:30 পর্যন্ত কোনো ট্রাক আমরা দেখিনি স্পটে, কিন্তু সেখানে পণ্য নেওয়ার জন্য যে ভোক্তা কিন্তু সকাল 8টা থেকে এসেছে এবং তারা বলছেন যে যদি নির্দিষ্ট সময় থাকে যে 8টায় 10টায় বা কোনো একটা নির্দিষ্ট সময়ে ট্রাক আসবে তাহলে তাদের জন্য এসে অপেক্ষা করাটা সহজ হয়, না হলে তারা জানেন না এক এক দিন এক এক সময়ে ট্রাক আসে, যেটা তাদেরকে ভোগান্তি বা বিড়ম্বনার মধ্যে ফেলে। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে যে ট্রাক থাকার কথা সেটা আমরা 11:15 সেখানে কোনো ট্রাক দেখিনি। আমরা প্রেস ক্লাবের সামনে এখন আছি, প্রেস ক্লাবের পাশের এই ট্রাক এসেছে 10টার পর এবং এখানে বিক্রি কার্যক্রম চলছে এবং এই বিক্রি কার্যক্রমের মধ্যে পণ্য না পাওয়ার, শেষ দিকে পণ্য না পাওয়ার যেমন অভিযোগ আছে তেমনি অভিযোগ আছে জোরপূর্বক যে কোনো পণ্য কিনলেই পেঁয়াজ নিতে হচ্ছে 35 টাকা কেজি দরে এবং এই পেঁয়াজের মান নিয়ে ভোক্তাদের অনেক প্রশ্ন রয়েছে পেঁয়াজের মান নিয়ে, তবুও তাদেরকে নিতে হচ্ছে। আমরা এই অভিযোগ নিয়ে যারা টিসিবির এই ট্রাকের প্রতিনিধি, সেই প্রতিনিধির সাথে কথা বলেছি। তারা আসলে অভিযোগটা স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, এরকম একটা এমন একটা পন্থায় তারা বলেছেন যে যদি কেউ না নেয় তাহলে কোথায় আমরা এই 300 কেজি বিক্রি করব। তো এখানে প্রতি ট্রাকে আমি যদি একটু পণ্যের পরিমাণ বলি, প্রতি ট্রাকে চিনি দেওয়া হচ্ছে 1000 কেজি এবং জন প্রতি 4 থেকে 5 কেজি নিতে পারছেন এবং চিনির দাম 50 টাকা কেজি। ডাল 200 কেজি দেওয়া আছে প্রতি ট্রাকে, 1 কেজি করে নিতে পারবেন সর্বোচ্চ 50 টাকা কেজি দরে। ছোলা দেওয়া আছে 800 কেজি, 2 কেজি নিতে পারবেন সর্বোচ্চ এবং এখানে দেওয়া আছে 60 টাকা কেজি। তো সবকিছু মিলে যেমন খেজুরের স্বল্পতার কথা রয়েছে তেমনি রয়েছে ডালের স্বল্পতার কথা রয়েছে, তবে সবকিছু মিলিয়ে নির্দিষ্ট সময়ে ট্রাক না আসার ভোগান্তির কথাটা আজকে একটু বেশি শোনা গেছে। তো কাজল, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। জাতীয় প্রেস ক্লাব থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। করোনা পরিস্থিতিতে উৎপাদিত চিংড়ি পোনা নিয়ে বিপাকে পড়েছে কক্সবাজারের হ্যাচারিগুলো। সঠিক সময়ে পোনা বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়ার পথে উৎপাদিত প্রায় 200 কোটি চিংড়ি পোনা। চাষিরাও পোনা কিনছেন না বলে দাবি হ্যাচারি মালিকদের। তবে সরকার হ্যাচারি শিল্পকে সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোন। এখানে দেশের চিংড়ি উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয় 55টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। তবে চলতি মৌসুমে উৎপাদনে রয়েছে 30টি হ্যাচারি।
গেল জানুয়ারি মাসে এসব হ্যাচারি প্রথম সার্কেলে উৎপাদিত প্রায় 200 কোটি চিংড়ি পোনা সরবরাহ করেছিল সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে। কিন্তু বর্তমানে করোনার কারণে এসব অঞ্চলের চাষিরা পোনা কিনছেন না বলে জানান হ্যাচারি মালিকরা। 10 কোটির মতো পোনা প্রোডাকশন হয়েছে, কিন্তু প্রোডাকশন হওয়ার পরে ক্রেতা না থাকার কারণে এগুলো আমরা সেল করতে পারিনি। সঠিক সময়ে ফার্মারদের কাছে পৌঁছানো না গেলে সেটা আমাদের আলটিমেটলি ডিসকার্ড নষ্ট করে দিতে হয়। যে পরিমাণ প্রাইস খরচ হয় আমাদের যে পোনা উৎপাদনের ক্ষেত্রে, তার 50% আমরা পাচ্ছি না। এভাবে যদি চলতে থাকে আমরা একসময় বিলীন হয়ে যাব। প্রতি মাসের বেতন 5 তারিখ দিয়ে পেয়ে যেতাম, এখন সেটা সঠিকভাবে হচ্ছে না। করোনার কারণে দেশের চাহিদা অনুযায়ী চিংড়ি পোনা উৎপাদন বাধাগ্রস্ত এবং হ্যাচারিগুলো আর্থিক সংকটে পড়ছে বলে জানালেন হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা। এটা বাংলাদেশের চিংড়ি উৎপাদনে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে, যেটা বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় সংকটের মধ্যে আমরা পড়ব। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন সরকার হ্যাচারিগুলোকে সব ধরনের সহযোগিতা করছে। প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলোকে সহজীকরণের জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়ার দরকার আমাদের নির্দেশনা দেশে আমরা সেই বিষয়ে নির্দেশনা পালন করছি এবং এর পুনর্প্রবাহ আছে। এক্ষেত্রে সাধারণত হ্যাচারি মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো অবকাশ নেই। চলতি মৌসুমে কক্সবাজারের হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1000 কোটি, কিন্তু করোনার কারণে উৎপাদিত হয়েছে মাত্র 400 কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রায় 10,500 কৃষকের আখের 26 কোটি টাকা বকেয়া নাটোর চিনিকলে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় 900 শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার 3 মাসের বেতনের 8 কোটি 70 লাখ টাকা পাওনা। এতে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। কৃষকের বকেয়া এবং বেতন ভাতা পরিশোধে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে আবেদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আল মামুনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট। গত 21শে মার্চ চলতি বছরের মাড়াই মৌসুম শেষ হলেও নাটোর চিনিকলে কৃষকের 26 কোটি টাকা বকেয়া। এতে বিপাকে পড়েছেন আখ চাষে নির্ভর কৃষকেরা। আরেক মৌসুমের মাঠের আখ আবার বড় হয়ে উঠলেও টাকার অভাবে পরিচর্যা ও জমিতে সার দিতে পারছেন না তারা। পাওনা টাকার জন্য প্রতিনিয়ত চিনিকল কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। মিলে এখনো লোকজন আসে নাই, মিলে গেলে লোকজনও নাই। 2 মাসের মতন হয়ে গেছে, এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাই না। না পারতেছি কুশালি মেয়ের কোপ দিতে, না পারতেছি কুশালের সার ওষুধ দিতে। আমার টাকা পয়সাগুলো যে সরকার অতি শীঘ্রই টাকা পয়সাগুলো দিয়ে দেয়। একই অবস্থা চিনিকলটিতে কর্মরত প্রায় 900 কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের। 3 মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জানুয়ারি থেকে পর্যন্ত আমাদের কোনো বেতন নেই। করোনা ভাইরাসের কারণে আমরা তো ঘরে বসে আছি, খাওয়া দাওয়া পাচ্ছি না, পয়সা করে নেয়, আমাদের সংসারের অভাব অনটন, আমাদের কেউ বাকিও দেয় না। এই অবস্থায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান কৃষকদের পাওনা চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বেতন পরিশোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। 10,000 চাষি আছে, তারা 26 কোটি টাকা পাবে। শ্রমিক, কর্মচারী, ইভেন কর্মকর্তা 8 কোটি 77 লক্ষ টাকা পাবে। এই পাওনা অর্থায়নের জন্য সদর দপ্তরে অবহিত করা হয়েছে। 2019 সালের 16 নভেম্বর নাটোর চিনিকল আখ মারাই শুরু করে। চলতি বছরের 21 মার্চ পর্যন্ত 1,68,000 মেট্রিক টন আখ মারাই করে 9,600 মেট্রিক টন চিনি উৎপাদন করে। এর মধ্যে 8,500 মেট্রিক টন চিনি অবিকৃত রয়েছে। সময় সংবাদ দেখছেন এ সময় বাণিজ্য। রাজধানীর 6টি হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই দিয়েছে গাজী গ্রুপ। নভেল করোনা ভাইরাস প্রতিরোধে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে পিপিই। গাজী গ্রুপের চেয়ারম্যান ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই সামগ্রী তুলে দেন জরুরি সেবায় নিয়োজিতদের হাতে। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা, দিল্লি ও বম্বে থেকে আরও 3টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 1 মে কলকাতা ঢাকা, 2 মে দিল্লি ঢাকা এবং 3 মে বম্বে ঢাকা চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান। ভারতীয় সময় দুপুর 2:30টায় এসব ফ্লাইট ভারত ছেড়ে যাবে। এর আগে গত 24 এপ্রিল দিল্লিতে আটকে পড়া 162 জন বাংলাদেশ নাগরিককে ফেরত আনে বিমান। এছাড়া 5টি চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে 833 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস বাংলা এয়ারলাইন্স।
চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে লকডাউনের কারণে দেশটিতে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে কয়েক হাজার বাংলাদেশি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর প্রবেশ মুখে গার্মেন্টস মুখে মানুষের ঢল, চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটেও। বেতন না পেলে ৮০% শ্রমিকেরই অনাহারে থাকার শঙ্কা। আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে বিক্রি হবে ইফতার। কিছুই জানেন না মন্ত্রী ও সমন্বয় কমিটি। সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা। শতাধিক হারভেস্টার ও রিপার মেশিনে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে চলছে ধান কাটা ও মাড়াই। শ্রমিক ছাড়াই অর্ধেক খরচে মিলছে ফসল, স্বস্তিতে কৃষক। এবং করোনা পরিস্থিতিতে বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়ার পথে প্রায় ২০০ কোটি চিংড়ি পোনা। কক্সবাজারের হ্যাচারিগুলোতে সংকট চরমে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।